আচ্ছা, কস্টের পার্টের তো একটা ভিডিও দিয়েছি, আশা করি সবাই দেখেছো। আর যারা যারা এখনও দেখোনি তাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা দেখে নিও। 22 তারিখ পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন কিন্তু ওখান থেকে আসবে, এটুকু একদম গ্যারান্টি। ওই ভিডিওটা দেখে নিও। আমি আজকের একটা পার্ট শুরু করছি, ট্যাক্সের পার্ট। ট্যাক্সের পার্টে আমি যে অঙ্কগুলো করাবো আমি ঠিক করেছি ট্যাক্সের পার্টে অঙ্কগুলো দুটো ভিডিওতে দেব, কারণ আগের ভিডিওতে অনেক অঙ্ক দেওয়ার জন্য ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, হয়তো দেখতে সবার কিছুটা হলে অসুবিধা হচ্ছে। আমি ট্যাক্সের পার্টে দুটো পার্টে দেব। ট্যাক্সের ফার্স্টে অঙ্ক যেটা, ট্যাক্সের পার্টে কিন্তু অঙ্কগুলো সোজা, কিছু রুলস জানতে হয়, কিছু ডিডাকশান জানতে হয়, জানলে কিন্তু অঙ্কগুলো করে নেওয়া যায়। যেমন ট্যাক্সের পার্টে আমি একদম সোজা থেকে স্টার্ট করছি, আস্তে আস্তে যাব, যে ধরনের অঙ্ক নর্মালি আসে সেইগুলোই করিয়ে দেবো। ফার্স্ট যে অঙ্কটা আছে বলছে রেন্ট রিসিভ ফ্রম সাবলিটিং হাউস ₹70,000, রেন্ট পেইড ₹20,000, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স 10,000, ইনকাম ফ্রম আদার সোর্সেস উইল বি। ইনকাম ফ্রম আদার সোর্সেসটা আমার কী হবে সেটা জানতে হবে বা সেটা আমাকে করতে হবে। এমনি মুখে মুখেই অঙ্কটা হয়ে যায়, ঠিক আছে। যাদের করা আছে তো খুব ভালো কথা, সে তারাও একবার দেখে নিন, আর যাদের একটু অসুবিধা আছে তারা একটু ভালো করে দেখবে। রেন্ট রিসিভ ফ্রম সাবলিটিং হাউস। সাবলিটিং হাউস বিষয়টা কি, যে কেউ কারো কাছ থেকে একটা বাড়ি লিজ নিয়েছে, লিজ নিয়ে সেখানে থাকবে ভেবেছে, কিন্তু দেখা গেল সে লিজ নেওয়ার পর সেই বাড়িটা আবার অন্য কাউকে দিয়ে দিল ভাড়া দিয়ে সে কিছু টাকা ওখান থেকে ইনকাম করতে চাইছে। সেক্ষেত্রে ইনকাম ফ্রম আদার সোর্সের আন্ডারে কত টাকা ট্যাক্সেবল হবে সেটা আমায় বার করতে হবে। এখানে বলেছে রেন্ট রিসিভ ফ্রম সাবলেটিং হাউস 70,000 টাকা। ধরলাম এক্স ওয়াইয়ের কাছ থেকে বাড়িটা ভাড়া নিয়েছে, এক্স কী করেছে, জেডকে আবার ভাড়াটা দিয়ে দিয়েছে, বাড়িটা আবার ভাড়াই দিয়ে দিয়েছে। এবার জেডের কাছ থেকে সে কত পাচ্ছে, 70,000 টাকা পাচ্ছে। এবার রেন্ট তো পেইড করতে হবে এক্সকে রেন্ট পেইড করছে কত, 20,000 টাকা। আর বাড়িটা যে থাকছে রিপেয়ার মেনটেন্যান্স মানে রক্ষণাবেক্ষণে খরচ করছে 10,000 টাকা। তাহলে আমায় চাইছি ইনকাম ফ্রম আদার সোর্সেস। ইনকামটা তাহলে কী হবে, তাহলে ইনকামটা হবে 70,000 টাকা। সে বাড়িটা ভাড়া দিয়ে 70,000 টাকা ইনকাম করছে, তার থেকে 20,000 টাকা রেন্ট দিয়ে দিতে হচ্ছে, তাহলে মাইনাস 20,000 টাকা। এবং কি করছে, 10,000 টাকা রিপেয়ার মেনটেন্যান্স রক্ষণাবেক্ষণের জন্য তাকে 10,000 টাকা দিতে হচ্ছে, তাহলে মাইনাস 10,000 টাকা। তাহলে এটা কি হচ্ছে, 70,000 থেকে 30,000 রুপিস 40,000। তাহলে আমার অ্যান্সারটা কি দাঁড়ালো, 40,000 টাকা। তাহলে এখানে চারটে অপশান ছিল, তাহলে আমার ফার্স্ট অপশানটা রাইট, 40,000। খুব সোজা অঙ্ক, আশা করি বোঝা গেছে। এটাও সাবলেট হাউস, যেটা সাবলেটিং হাউস সেই অঙ্ক একটু অন্যরকম, ঠিক আছে। সোজাই অঙ্ক, একটু অন্যরকম, 2-3 রকম করিয়ে রাখছি, যেটা আসবে। বলছে মিস্টার এক্স লিভস ইন রেন্টেড হাউস, মান্থলি রেন্ট 5,000। তাহলে ও যে মিস্টার এক্স যে বাড়িতে ভাড়া থাকছে তার মান্থলি রেন্টটা হচ্ছে 5,000। বলছে হাফ অফ হুইচ, যে বাড়িটা ভাড়া থাকছে সে কি করলো, পুরোটা না, সেই বাড়ির হাফ বাড়িটা মানে হাফ অংশ, হাফ অফ হুইচ সাবলেট মানে হাফটা ভাড়া দিয়ে দিল। এবার হাফটা যাকে ভাড়া দিচ্ছে সে মাসে কত দিচ্ছে, 4,500 টাকা দিচ্ছে। এবার বলেছে ইনকাম ফ্রম আদার সোর্সেস উইল বি। ইনকাম ফ্রম আদার সোর্সেসটা আমার কী হবে, এটা আমায় বার করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে শর্টে করা যায়, পরীক্ষায় শর্টেই করতে হবে। আমি এখানে একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। পরীক্ষায় আমি যেভাবে লেখাচ্ছি সেভাবে লেখার কোনো প্রয়োজন নেই। কোশ্চেন পেপারের মধ্যে নিজেদের মতো করে ক্যালকুলেশন করে নিয়ে বের করে নিলেই হবে। ফার্স্ট কথা হচ্ছে, সে যে রেন্টেড হাউসে থাকছে সেই রেন্টেড হাউসের থেকে কত করছে, রেন্টেড হাউস রেন্ট দিচ্ছে 5,000 টাকা। আর যে সে সাবলিট করেছে মানে কাউকে যে ভাড়া দিয়েছে সেখান থেকে কত পাচ্ছে, 4,500 টাকা পার মান্থ। তাহলে ফার্স্টে আমি করি ইনকাম ফ্রম সাবলেট হাউস। কত হবে, 4,500 টাকা করে প্রতি মাসে পাচ্ছে, পার মান্থ বলেছে 4,500, তাহলে 4,500 ইন্টু 12, তাহলে এটা ক্যালকুলেশন করলে থাকছে 54,000।
এবার এই টাকাটা সে ইনকাম করছে, এই টাকাটা পুরো সে ট্যাক্স দেবে না। কেন দেবে না? কারণ সে তো কিছু ভাড়া পেইড করছে। ভাড়া পেইড করছে কি, মাসে হচ্ছে 5,000 টাকা ভাড়া পে করছে, লেস রেন্ট পেইড। মাসে ভাড়াটা কত দিচ্ছে? 5,000 ইন্টু 12। আচ্ছা, 5,000 ইন্টু 12 যে ভাড়াটা দিচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে, সে তো নিজেও হাফ অংশে থাকছে, তাহলে হাফ অংশ ভাড়া দিচ্ছে। তাহলে এটার কি করতে হবে আমাকে? তাহলে হাফ করে নিতে হবে, যে হাফ অংশ সে রেন্ট পেইডের সঙ্গে ধরবে, কারণ সে সাবমিট করে 54,000 টাকা ইনকাম করছে। আর সাবমিটিংয়ের জন্য সে ভাড়াটা পে করছে কত? টোটাল হচ্ছে এই 5,000 ইন্টু 12 মানে 60,000, তার হাফ, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 30,000। তাহলে তাহলে তাকে এই যে মাইনাস করে দিলাম, তাহলে তাকে রেন্ট কত পে, মানে কত টাকা ট্যাক্স, কত টাকার উপর ট্যাক্স দিতে হবে? 54,000 মাইনাস 30,000, তাহলে আমার দাঁড়ালো রুপিস 24,000। তাহলে আমার এখানে অ্যান্সার কোনটা ছিল? সি একটা, রুপিস 24,000। আশা করি বোঝা গেছে। এবার আসি একটা অঙ্ক, এটাও খুব সোজা অঙ্ক। রেন্টাল ফিক্স অ্যাসেট যেগুলো নেওয়া হয়, সেই রেন্টাল ফিক্স অ্যাসেটের উপর কীভাবে ডেপ্রিসিয়েশন হয়। বলছে রেন্টাল ইনকাম ফ্রম প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 40,000। মানে আমি একটা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কাউকে ভাড়া দিয়েছি, সেখান থেকে আমি 40,000 টাকা রেন্ট পাচ্ছি, তাহলে এটাও কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেসের আন্ডারেই যাবে। ইনক্লুডেড 2,000 ফর রিপেয়ার্স, 2,000 বলছে রিপেয়ার্স আর 5,000 বলেছে ডেপ্রিসিয়েশন। 2,000 টাকা রিপেয়ার্সে আর 5,000 টাকা ডেপ্রিসিয়েশনে। তাহলে চাইছি ইনকাম ফ্রম আদার সোর্সেস উইল বি কত হবে, ইনকাম ফ্রম আদার সোর্সেস কী হবে সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে এই ক্ষেত্রে ইনকামটা কী হবে? একদম সোজা জিনিস, সে অ্যাকচুয়ালি মানে ইনকামটা তো করছে সে 40,000 টাকা, কিন্তু ট্যাক্সেবল ইনকাম কত হবে, মানে কত টাকার উপর ট্যাক্স দিতে হবে সেটা আমার বার করতে হবে। তাহলে ইনকাম ফ্রম আদার সোর্সেসের মধ্যে কি যাবে? ইনকাম ফ্রম আদার সোর্সেস $40,000 টাকা সে রেন্ট পাচ্ছে, তার থেকে 2,000 টাকা সে রিপেয়ার্সে দিচ্ছে, 5,000 টাকা সে দিয়ে দিচ্ছে ডেপ্রিসিয়েশনে। তাহলে 40,000 থেকে এখানে কত বাদ গেল? 7,000 টাকা, তার মানে 33,000। তাহলে ইনকাম ফ্রম আদার সোর্সেস এখানে তাহলে আমার কোনটা অ্যান্সার? এই এরটা অ্যান্সার, 33,000। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু বলে রাখি, আমাদের এই যে আমরা ইনকাম ফ্রম আদার সোর্সেস যে করছি, আমরা ফার্স্ট সেমিস্টারেও করে এসেছিলাম বা জেনে এসেছিলাম ট্যাক্স করার সময়, এটা আমি আরেকবার একটু নলেজে দিয়ে দিই কারণ এই কোশ্চেনটাও আসতে পারে। ইনকামের কিন্তু আমার 5টা হেড। একটা হেড হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি, নাম্বার 2 হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, নাম্বার 3 হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন, নাম্বার 4 হচ্ছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, যেটা কিছু অঙ্ক আছে, আমি এটা নেক্সট যে ভিডিওটা করব সেটাতে দেখাবো, এটাতে না। আর একটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। তাহলে আমরা এখানে যেটা করছি, কোনটা দেখছি, আমরা এখানে যা অঙ্ক করব সেটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস নিয়ে। পরের যে ভিডিওটা আসবে সেখানে হয়তো ইনকাম ফ্রম আদার সোর্সেসও কিছু থাকবে, আর সাথে হচ্ছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক। কি বলা আছে? প্রাইস মানি গ্রস, গ্রস বলা আছে, নেট বলা নেই। নেট বলা থাকলে কি থাকে অন্য অঙ্কে আছে, আমি পরে আসছি নেট বলা থাকলে কি করতে হয়। এখানে গ্রস কথাটা উল্লেখ আছে, আর যদি গ্রস কথাটা না উল্লেখ থাকে আমাকে গ্রস ধরে নিতে হবে, কিন্তু যদি নেট কথাটা উল্লেখ থাকতো তখন অন্য ক্যালকুলেশন ছিল, সেটা আমি পরে অঙ্কে আসবো। এই অঙ্কটা আগে আসি। প্রাইস মানি গ্রস ওন ফ্রম হর্স রেস রুপিস 50,000, মানে হর্স রেস থেকে সে 50,000 টাকা পেয়েছে। বলেছে এক্সপেন্সেস ইনকার রুপিস 12,000, মানে 50,000 টাকা যে পেয়েছে, যে হর্স রেস যে খেলতে গেছিল সেখানে সে 12,000 টাকা এক্সপেন্সেস করেছে, 12,000 টাকা খরচ করেছে। এবার বলছে মেনটেনেন্স অফ হর্স, হর্সের তো খাওয়াতে দাওয়াতে বিভিন্ন তাদের ওষুধপত্র বিভিন্ন কিছু আছে, সেই মেনটেনেন্সে খরচা হচ্ছে 5,000 টাকা। বলেছে ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ উইনিং ফ্রম হর্স রেস উইল বি, ট্যাক্সেবল অ্যামাউন্ট কতটা দিতে হবে? 50,000 টাকায় কি ট্যাক্স দিতে হবে, না কম দিতে হবে, না বেশি দিতে হবে? কার উপর ট্যাক্স দিতে হবে? 50,000 টাকা সে ইনকাম করেছে, হর্স রেস খেলে সে 50,000 টাকা জিতেছে।
এবার এক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি, খুব ইন্টারেস্টিং জিনিস, খুব মাথায় রাখতে হবে। হর্স রেসে সে 50,000 টাকা পেয়েছে, বলছে এক্সপেন্সেস ইনকার 12,000, 12,000 টাকা ওই হর্স রেস খেলতে গিয়ে সেখানে খরচা হয়েছে। তাহলে এক্ষেত্রে ইনকাম ট্যাক্সে কি বলছে, এই ছাড়টা সে পাবে না। তাহলে আমার যদি এই পার্টটা মেনটেন্যান্সের, যদি হর্সের মেনটেন্যান্সের 5,000 টাকাটা না থাকতো, আমায় যদি বলতো যে প্রাইজ মানি পেয়েছে 50,000 টাকা আর এক্সপেন্সেস ইনকার করেছে 12,000 টাকা, তাহলে কত টাকা উইনিং হবে হর্স রেস থেকে, ট্যাক্সেবল উইনিং, তাহলে কিন্তু আমার 50,000 টাকাই হতো, 12,000 টাকাটা কিন্তু বাদ যেত না। তাহলে হর্স রেস খেলতে গিয়ে সেখানে যদি কোনো খরচা হয় সেটা কিন্তু বাদ যায় না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার 50,000 টাকারই অ্যান্সার হতো। কিন্তু এখানে বলেছে মেনটেনেন্স বাবদ সে খরচা করেছে। মেনটেনেন্স কাদের মেনটেনেন্স? হর্সদের জন্য, মানে ঘোড়াদের খাওয়া দাওয়া, ওষুধপত্র, বিভিন্ন যে খরচা আছে তার জন্য সে 5,000 টাকা খরচা করেছে। তাহলে এক্ষেত্রে ইনকাম ট্যাক্স বলছে এক্ষেত্রে ছাড় পাবে, এক্ষেত্রে তাকে 50,000 উপর ট্যাক্স দিতে হবে না। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে ট্যাক্সেবল অ্যামাউন্ট কী হবে? এই অঙ্কটার ক্ষেত্রে ট্যাক্সেবল অ্যামাউন্ট হবে, সে হর্স রেসে ইনকাম করছে 50,000 টাকা, আর হর্সের মেনটেনেন্স, ঘোড়াদের মেনটেনেন্সের জন্য খরচা করেছে, শুধুমাত্র ঘোড়াদের মেনটেনেন্সের জন্য খরচা করেছে। তাহলে তাদের জন্য যেহেতু খরচা করছে, তাহলে এই 5,000 টাকাটা মাইনাস হবে। তাহলে এটা কি দাঁড়ালো? 45,000। তাহলে এখানে কি কি আছে? 45,000, 50,000, 30,000, 38,000। তাহলে আমাদের অ্যান্সার কোনটা দাঁড়ালো? অ্যান্সার দাঁড়ালো এই 45,000। তাহলে এক্ষেত্রে আমি বলে দিই, অঙ্কটা কিন্তু এই পার্টটা বাদ দিয়েও আসতে পারে। প্রাইস মানি ওন যদি বলে 50,000 আর এক্সপেন্সেস ইনকার 12,000, এত পর্যন্ত বলে চাইতেই পারে যে ট্যাক্সেবল অ্যামাউন্ট উইনিং ফ্রম দ্য হর্স রেস। তাহলে সেখানে কোনো ক্যালকুলেশনের প্রয়োজন আমাদের নেই। সেখানে আমাদের কী করতে হবে? আমরা জানি যে আমরা যেটা শিখলাম যে এক্সপেন্সেস ইনকার হলে সেটা বাদ যায় না। তাহলে সেক্ষেত্রে কী দাঁড়াবে? 50,000ই অ্যান্সার। আবার যদি এই পার্টটা না দেয়, এক্সপেন্স ইনকার পার্টটা না দিল, কিন্তু এখানে মেনটেন্যান্স হর্স বলে দিল 5,000 টাকা, ওটা না দিল, তাহলে সেক্ষেত্রেও একই অ্যান্সার হবে। 50,000 থেকে যেহেতু হর্সের মেনটেন্যান্সের জন্য খরচা করছে, তাহলে সেই খরচাটা বাদ দিয়ে আমার দাঁড়াবে 50,000 মাইনাস 5,000, 45,000। আচ্ছা, এবার আছে খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, ঠিক আছে? অঙ্কটা আমি এইভাবে দিয়েছি, অঙ্কটা এটার হয়তো অ্যামাউন্টগুলো চেঞ্জ হতে পারে, তখন সেইভাবে ক্যালকুলেশনটা কীভাবে করা যায়, কীভাবে সোজা প্রসেসে সঙ্গে সঙ্গে অ্যান্সারটা বের করে দেওয়া যায় সেটা দেখছি। বলছে নেট অ্যামাউন্ট রিসিভ ফ্রম লটারি 69,100। এই টাকাটা আমি রিসিভ করেছি লটারি থেকে। এখানে কথাটা কি আছে? নেট। আগের অঙ্কই আমি বলছিলাম নেট হলে কি বিষয়টা হয় সেটাই অঙ্কে আমি জানবো। আগের অঙ্কটা গ্রস ছিল, এটাই নেট। গ্রস থাকলে কোনো অসুবিধা নেই, নেট থাকলে আমাকে কিন্তু ক্যালকুলেশন করে বার করে নিতে হবে গ্রসটা। এখানে আমরা বলেছে হাউ মাচ অ্যামাউন্ট রিসিভ ইন গ্রস, মানে গ্রস আমি কত টাকা লটারি থেকে রিসিভ করেছিলাম, যেখান থেকে আমার কিছু টাকা ট্যাক্স কাটা আছে, অর হাউ মাচ অ্যামাউন্ট অফ ট্যাক্সেবল, কত টাকা ট্যাক্সেবল হয়, বিষয়টা একই। হাউ মাচ অ্যামাউন্ট রিসিভ ইন গ্রস, যতটাই গ্রস আমার রিসিভড হবে, ঠিক আছে, সেখান থেকে যদি কোনো খরচ থাকে সেটা বাদ দিয়ে বাকিটা ট্যাক্সেবল হবে। এই অঙ্কটার ক্ষেত্রে কোনো খরচ নেই, কিন্তু এখানে কি বলা হচ্ছে টিডিএস কাটা হয়েছে 30.9%। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কি হয়, নিয়মটা কি? এখান থেকে টিডিএস কাটা হয়েছে 13.9%, তার মানে নেট যে অ্যামাউন্টটা আছে গ্রস থেকে এই অ্যামাউন্টটা এই 13.9% কাটার পর 69,100 এসছে। তাহলে এক্ষেত্রে যদি আমার টোটালটা 100% হয়, তার থেকে যদি আমি 30.9% ট্যাক্স টিডিএস কাটা হয়, মাইনাস করা হয়, এটা টিডিএস ফুল ফর্ম হচ্ছে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স, ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স। তাহলে এখান থেকে কাটলে এটা আমার কত দাঁড়াচ্ছে? 69.1%। এটাকে অনেকভাবে ক্যালকুলেশন করা যায়, সবচেয়ে ছোট ক্যালকুলেশন কি? তাহলে এখানে আমার ট্যাক্সেবল অ্যামাউন্ট বা গ্রস অ্যামাউন্ট কী হবে? গ্রস অর ট্যাক্সেবল অ্যামাউন্ট কিচ্ছু করবো না, এটার ক্ষেত্রে টোটাল কত টাকা পেয়েছিল? 69.1,000 ডিভাইডেড করে দেবো 69.1%, ঠিক আছে? কারণ 69.1% সমান হচ্ছে এই ভ্যালুটা, কারণ
গ্রস থেকে ওটা কাটার পর নেট এসছে 69,100, আর গ্রস থেকে টিডিএস বাদ দেওয়ার পর ওটা কত হয় 69.1%। তাহলে 69.1% সমান আমি বলতে পারি 69,100। তাহলে এটাকে আমি যখনই করে দিচ্ছি তাহলে মানে এটা আমার 100%-এর ভ্যালু বেরিয়ে যাবে। এটা তো পার্সেন্টেজ করলে যদি আমার ক্যালকুলেটার থাকতো খুব সোজা হতো, নাহলে আমার এটাও সোজা আছে কারণ ফিগারটা মিলিয়েই দেয় নর্মালি। এটা পার্সেন্টেজটা যদি আমার ওঠে উপরে চলে যাবে কি হচ্ছে 100, কারণ এই পার্সেন্টেজটা উঠলে এখানে এসে যেত 100 ভাগ, তাহলে ওটা গুণ হয়ে যাচ্ছে, আর নিচে কত চলে যাচ্ছে 69.1। ঠিক আছে, এটা আর একটা এই পয়েন্টটা তুলে দিলে আর একটা 10 গুণ, এটা কেটে যদি যায় তাহলে এটা কি দাঁড়িয়ে যাচ্ছে 1 লাখ টাকা। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা কী ছিল? অ্যান্সারটা এটা হবে 1 লাখ টাকা। এটা হচ্ছে 69.1% দিচ্ছে বলে এই 30.9% দিচ্ছে। ওটা যদি ধরতাম এটা যদি 30% দিত তাহলে সেটা ব্যাপারটা কী হতো 100 মাইনাস 30 হতো, তার মানে 70%। তাহলে এইটার ক্ষেত্রে কী হতো 69,100 ডিভাইডেড 70%। যেটাই দেবে ট্যাক্সটা টিডিএসটা কাটার পর যেটা পড়ে থাকবে সেটা দিয়ে উইনিং অ্যামাউন্টকে ভাগ করে দিলেই আমার বেরিয়ে আসবে নেট। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেছে বিষয়টা, একটু ভালো করে দেখলেই হয়ে যাবে। আচ্ছা, এটাও এই আগের অঙ্কটার মতন আর একটা অঙ্ক। এখানে কি বলেছে, মিস্টার রয় ওন 2,80,000, কত টাকা পাচ্ছে 2,80,000 টাকা ইন এ টিভি গেম শো। তাহলে এটাও এক লাইক এ লটারির মতনই, টিভি গেম শো থেকে সে 2,80,000 টাকা পাচ্ছে। টিডিএস ডিডাক্ট 30%, মানে সে যখন 2,80,000 টাকা হাতে পাচ্ছে তখন তার কাছ থেকে হচ্ছে গ্রসের উপর 30% কেটে নিয়ে তাকে দেওয়া হয়েছে 2,80,000 টাকা। তাহলে এইসব অঙ্কের ক্ষেত্রে আমি কি এই গ্রসের এইসব, তার মানে এই অ্যামাউন্টটা যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, নেট দেওয়া আছে। তাহলে এইসব অঙ্কের ক্ষেত্রে আমি কি বলেছি, গ্রসটা আমাকে বার করে নিতে হবে। গ্রসটা বার করে নিলেই আমার কিন্তু অঙ্কটা সলভ হয়ে যাবে। সাথে আর একটা কী বলে দিয়েছে, ₹40,000 ফ্রম ক্রস পাজেল কম্পিটিশন। এখান থেকে ₹40,000 টাকা পাচ্ছে ক্রস পাজেল কম্পিটিশন খেলে, সেখান থেকে 40,000 টাকা পাচ্ছে। এখানে কিন্তু টিডিএস কাটা নেই। তাহলে এখানে যে অ্যামাউন্টটা দিয়েছে 40,000 টাকা সেটা কিন্তু আমার গ্রসেই দেওয়া আছে, কিন্তু টিভি গেম শোর যে টাকাটা সেটাকে কিন্তু আমাকে গ্রসে বার করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যে সে ওন করছে, ওন ফর্ম টিভি গেম শো, এটা গ্রস কত হবে? আগের অঙ্কটার মতনই, এটা কত ছিল 2,80,000। আগের অঙ্কটা যেভাবে শিখিয়েছি সেইভাবে করতে হবে, 2,80,000। আর এখানে 30% টিডিএস কাটা আছে, তার মানে কি 100 থেকে 30 কাটা আছে। তাহলে এইটা কত, 100 থেকে 30 বাদ দিলে 70। তাহলে 2,80,000 কার ভ্যালু 70% ভ্যালু, তাহলে ডিভাইডেড 70%। তাহলে এটাকে যদি আমি করি 2,80,000 ইন্টু কী হয়ে যাবে 100 চলে যাবে উপরে, কারণ পার্সেন্টেজটা আমি যদি তুলে দিই তাহলে কি 70/100 হতো এটা, আর নিচে 70, তাহলে 4 7 28। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 4 লাখ টাকা। ঠিক আছে, 4 লাখ টাকা সে টিভি গেম শো থেকে পেল গ্রস, আর 40,000 টাকা কি ক্রস পাজেল গেম থেকে পেয়েছে। তাহলে অ্যাডটা হয়ে যাবে হচ্ছে ক্রস পাজেল গেম। এখান দিয়ে পেয়েছে কত 40,000 টাকা। তাহলে মোট তার কত হচ্ছে ইনকাম, ট্যাক্সেবল ইনকাম 4,40,000 টাকা। তাহলে আমার কোনটা অ্যান্সার যাচ্ছে? তাহলে অ্যান্সারটা হচ্ছে আমার এরটা 4,40,000 টাকা। তাহলে আশা করি বোঝা যাচ্ছে। তাহলে আমাকে গ্রসে যদি দিয়ে দেয় তাহলে আমাকে কিন্তু আর গ্রসটা বার করতে হচ্ছে না, যেটা আমি এইখানে এটার ক্ষেত্রে কিন্তু আমি কিছু করিনি, 40,000ই রেখেছি। কিন্তু যেহেতু এখান থেকে টিডিএস কাটা ছিল, তার মানে ওটা নেট দেওয়া ছিল, তাহলে নেটে কিন্তু হিসাব হবে না। ট্যাক্সেবল লাইবিলিটি ক্যালকুলেশনের সময় কিন্তু আমাকে গ্রসে করে নিতে হবে। তাহলে গ্রসে করে নিয়ে গিয়ে এটা 4 লাখ দাঁড়াচ্ছে, তাহলে মোট 4,40,000। খুব সোজা ছিল, একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, ইনকাম ফ্রম আদার সোর্সেস। এটার
যে সেকশনটাকে আমি বলে নিয়ে, এটার যে সেকশনটা হয় এটা মনে রাখার, যে পোস্ট অফিস সেভিংসের ক্ষেত্রে যদি হয় সেকশনটা, অনেক সময় এই সেকশনটাও অ্যান্সার চায় 10-15, হ্যাঁ এই সেকশনটা মনে রাখতে হবে, আন্ডার সেকশন 10-15 এই সেকশানে এই ছাড়টা হয়, কী ছাড়টা হয় সেটা আমায় জানতে হবে। বলছে ইন্টারেস্ট ফ্রম পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট 8,000 টাকা। এখানে এই কথাটা খুব ইম্পর্টেন্ট, জয়েন্ট। তাহলে পোস্ট অফিস থেকে সে 8,000 টাকা ইন্টারেস্ট পেয়েছে বছরের শেষে, ঠিক আছে, একটা ইয়ারে সে ফিনান্সিয়াল ইয়ারে সে কত পেয়েছে, 8,000 টাকা ইন্টারেস্ট পেয়েছে। বলছে ইনকাম ফ্রম আদার সোর্সেস উইল বি কত, খুব সোজা অঙ্ক, কিন্তু আমার এই সেকশানের ডিডাকশানটা জানতে হবে, সেকশানের কি ছাড়টা আছে আমাকে জানতে হবে, এক্সেমশন কতটা আছে সেটা আমাকে জানতে হবে। কি বলা আছে এই সেকশানে, যদি এটা তো জয়েন্ট আছে, যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে সে যে ইন্টারেস্ট পাবে তার থেকে 10-15 সেকশানে বলা আছে, যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় মানে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হয় তাহলে সেক্ষেত্রে সে 3,500 টাকা ছাড় পাবে, 3,500 ছাড় পাবে যদি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হয়, জয়েন্ট না হয়, যদি একা হয় তাহলে সে 3,500 টাকা সে ছাড়টা পাবে 3,500 টাকা। আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয়, যেমন এই অঙ্কটা বলা ছিল জয়েন্ট অ্যাকাউন্ট, তাহলে সেক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্ট হলে সেই ছাড়টা হয়ে যাবে 7,000 টাকা, ঠিক ডাবল অ্যামাউন্ট। তাহলে এখানে সে ছাড় পাবে কত, 7,000 টাকা। তাহলে এক্ষেত্রে যদি আমার ইনকামটা হয় ইনকাম ফ্রম আদার সোর্সেস, কত হবে, সেই 8,000 টাকা পাচ্ছিল, তার থেকে যেহেতু জয়েন্ট অ্যাকাউন্ট 10-15 সেকশনের ছাড় কত, 10-15 সেকশনের ছাড় হচ্ছে 7,000 টাকা। তাহলে সে ছাড় পাচ্ছে, ছাড় পেয়ে তার কত হচ্ছে, ট্যাক্সেবল অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 1,000 টাকা। তার মানে 1,000 টাকা এই অ্যামাউন্টের উপর ট্যাক্স দিতে হবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমার যদি অ্যান্সারটাই আসি, তাহলে অ্যান্সারটা আমার ডিটা ঠিক 1,000 টাকা। এবার যদি এটা জয়েন্ট না থাকতো, যদি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট থাকতো, তাহলে অবশ্যই কি হতো, 8,000 থেকে 3,500 বাদ যেত, তার মানে 4,500 অ্যান্সার হতো। এটা যদি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতো, ঠিক আছে, সিঙ্গেল হোল্ডার যদি থাকতো, তাহলে সে তাকে ট্যাক্স দিতে হতো 4,500 টাকা। এবার এক্ষেত্রে আর একটা বলে নিই, যদি দেখা গেল যদি সেভিংস অ্যাকাউন্ট এটা 5,000 টাকা দিয়েছে, তাহলে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে 7,000 টাকা, তার মানে কি এটা ট্যাক্সটা নীল হতো। এটা হয়তো 2,000 টাকা দিয়েছে, ইনকাম করেছে, অ্যাকাউন্টটা সিঙ্গেল, তো 3.5 পর্যন্ত ছাড় পাচ্ছে, তাহলে ট্যাক্সটা কি হয়ে যেত, নীল। ঠিক আছে, তাহলে যখনই পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট দেবে তখনই খেয়াল করে নিতে হবে আগে সেটা সিঙ্গেল অ্যাকাউন্ট আছে না জয়েন্ট অ্যাকাউন্ট আছে। যদি কিছু না বলা থাকে তাহলে ধরে নিতে হবে সিঙ্গেল অ্যাকাউন্ট, আর জয়েন্ট যদি অ্যাকাউন্ট থাকে সেটা অঙ্কে উল্লেখ থাকে। তাহলে জয়েন্ট হলে 7,000 পর্যন্ত ছাড়, বাকিটা ট্যাক্স। আর যদি জয়েন্ট না থাকে 3,500 পর্যন্ত ছাড়, বাকিটার উপর ট্যাক্স দিতে হবে। কিন্তু এর থেকে যদি সে কম ইনকাম করে তাহলে ট্যাক্সটা কী হয়ে যাবে, নীল। ঠিক আছে, তাহলে এটা আশা করি বোঝা গেল। আচ্ছা, আগে যে আমি কস্ট ট্যাক্সের যে কস্টের পার্টের ভিডিওটা দিয়েছিলাম, ভিডিওটা একটা ভিডিওর মধ্যে আমি সব অঙ্ক দিয়েছিলাম, ওগুলো করলে অনেকটাই কমন পাওয়া যাবে আমি আশা করছি। আজকের এই পার্টটাতে আমি ট্যাক্সের পার্টে কিছু অঙ্ক করে দিলাম, কিছুটা আমি বাকি রাখলাম। ইনকাম ফ্রম আদার সোর্সেসের বেশ কিছু অঙ্ক করলাম, আরও কয়েকটা করাবো, এবং ক্যাপিটাল গেইনের কিছু অঙ্ক দেখাবো, যেটা নেক্সট ক্লাসে। যারা এখনও কস্টের ভিডিওটা দেখোনি তাদেরকে আবারও বলছি, কস্টের ভিডিওটা তোমরা দেখো, পরীক্ষাতে কিন্তু অনেকটা কাজে লাগবে, অনেকটা সময় হাতে আছে, প্র্যাকটিস করার কিন্তু সময় আছে। যারা এখনও দেখোনি, এই ভিডিওটা যাদের কাছে আসবে, আমার এই ভিডিওর ডেসক্রিপশানে ওই ভিডিওটার লিঙ্ক, কস্টের যে পার্টটা ফার্স্ট পার্ট যেটা করেছিলাম, ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিওটা সবাই দেখে নিও। আর চ্যানেলটাকে আবার অনুরোধ করছি, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।